তুমি যখন এই ট্রানজিস্টর বিবর্ধন হিসেবে কাজ করে বা ট্রানজিস্টরের ব্যবহার কি, ট্রানজিস্টরের ব্যবহার তো আমরা দুইটা দেখছি, একটা হলো ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে কাজ করে, আর হলো ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। তাহলে ট্রানজিস্টর যে বিবর্ধক হিসেবে কাজ করে সেটা যখন তুমি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাবা তখন ওই তুমি সাধারণত কমন ইমিটার সার্কিট নিয়ে কাজ করবা। আর এখানে যে বর্তনীর সংযোগ তুমি চিত্রটা যেভাবে আঁকছো সেইটা একটু ছোটখাটো আকারে তুমি বর্ণনা করে দিবা যে এখানে কমন ইমিটার ট্রানজিস্টর নিলা এবং ট্রানজিস্টরটা কি ধরনের ট্রানজিস্টর, সেটা কি এনপিএন না পিএনপি ট্রানজিস্টর। এরপরে তাহলে ফরওয়ার্ড বায়াস কিভাবে, মানে বেস এমিটার অংশটা কিভাবে থাকবে, কালেক্টর ইমিটার অংশটা কিভাবে থাকবে, এই ছোট ছোট কথা আর ওই সিম্বল গুলা উল্লেখ করে দিবে, 3-4 লাইনের মধ্যে শেষ করে দিবে। ওই কথাটাই তোমরা গতদিন কিন্তু একজনে জিজ্ঞাসা করছিল, ওই যে বিদ্রোহ, বিদ্রোহের একটা বিষয় আছে না, বিদ্রোহ পাইছো না, কি জানি লেখা আছে বিদ্রোহ পাইছো, বিশেষ দ্রষ্টব্য, ওই যে সার্কিটের নিচে একটা জিনিস লেখা আছে, দেখছো চোখে পড়ে? জি স্যার, ওই যে দ্বিপোলার এনপিএন। হ্যাঁ, ওই দ্বিপোলার এনপিএন হবে, ওটা ওটা এনপিটি না, ওটা হলো এনপিএন। আর দ্বিপোলার তো তোমাদের আগেই বলেছি, এগুলো সব দ্বিপোলার না, বিজেটি না। আমরা যে ট্রানজিস্টরের ভাগ করেছিলাম আমরা সাধারণত সেখানে বিজেটি আর মোসফেট দেখিয়েছিলাম। সাধারণত ট্রানজিস্টর হলো তোমার বিজেটি, একটা হলো বিজেটি, আর একটা হলো কি, আর একটা হলো ফেট। এই ফেটেরও আবার দুইটা ভাগ আছে, একটা হলো মোসফেট, একটা হলো জেফেট। তাহলে সাধারণত এই জায়গায় মোসফেটটা নিয়েই কথা বলা, এই জন্য বিজেটি আর মোসফেট নিয়েই সাধারণত আমরা বেশি কথা বলি। একটা হলো বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর একটা হলো এফইটি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর দুই প্রকার, একটা হলো মোসফেট, একটা হলো জেফেট। আর এখানেও বিজেটি দুই প্রকার, একটা হলো পিএনপি, একটা হলো এনপিএন। তাহলে এই বিজেটি বা দ্বিপোলার আমরা যে এই পিএনপি এনপিএন নিয়ে কথা বলি, এগুলো তো সব দ্বিপোলার ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর তোমার যখন উপরে আমরা নিয়েছি যে ইমিটার, কমন ইমিটার ট্রানজিস্টর নিয়ে যখন কাজ করেছি তখন এই এখানের বেজ অংশটা কি ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত থাকে, তড়িৎদ্বারের। তড়িৎদ্বার তো দুইটা প্রান্ত, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক প্রান্ত। তাহলে এর কোন কোন প্রান্তের সাথে কোনটা যুক্ত থাকে এটা তোমরা জানো না বায়াসিং থেকে। নরমালি বেসিক থাকবে কি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস থাকলে এই যখন তোমার, যেহেতু সে পিএনপি ট্রানজিস্টর, তাহলে বেজ হলো পিটে, তাহলে পিটে অবশ্যই ব্যাটারির পজিটিভের সাথে থাকবে। আর যেহেতু ইমিটার এখানে কমন, ওপাশে আছে কালেক্টর, তাহলে কালেক্টর যেহেতু এন টাইপ, সে রিভার্স বায়াসে থাকবে, তাহলে সে ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত থাকবে, পজিটিভ। রিভার্স থাকলে সে পজিটিভে রাখতে হবে, কারণ সে এন টাইপ, এন টাইপকে আবার পজিটিভে রাখতে হবে। এই কথা বলতে, ওইসব কথা তো আমলে নেওয়ার কোনো দরকার নেই। এইসব বিদ্রোহ করে কোনো লাভ আছে? কার্যপ্রণালী, এই কার্যপ্রণালী এখানে যা বলেছে আর আমরা গতদিন যা দেখেছি পড়েছি, কোনো মিল মহব্বত কি আছে না বেশি উল্টো পাল্টা লিখেছে? মানে মানে তারা অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করেছে। করে দেখছো রিফাত খান, পড়ছো তুমি একটু? জি স্যার, জি স্যার। মানে ওই ব্যাখ্যার সাথে কি এখানে কোনো মিলে আছে, কিন্তু এখানে আবার ওই অতিরিক্ত কিছু, যেমন কোনো দরকার না, অতিরিক্ততে তুমি যাবাই না, এগুলো কখনো অতিরিক্ত দিতে হয় না। এগুলার এক্সাক্ট 2-4-5টা লাইন থাকলেই যথেষ্ট, আর ফিগারটা থাকলেই যথেষ্ট, ফুল মার্কস। এইসব জায়গায় আবল তাবল লাগলেও এক্সামিনারের মেজাজ খারাপ হয়ে যায়, একই কথাটাই নেই, এই সেই অমুক সমুক কিছু
ক্লাসিক্যাল কথা লিখতে হয়, যে এই আসলো সিগন্যাল দিলাম, এখানে এইটা বায়াস ভোল্টেজ, যখন ইনপুট ভোল্টেজটা খুব কম হয় তখন ইনপুট ভোল্টেজের পজিটিভ চক্রের জন্য বায়াস ভোল্টেজটা অনেক বেড়ে যায়, ফলে আউটপুট ভোল্টেজটা অনেক দ্রুত ড্রপ করে, লোড রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ করে খুব বেশি এবং আউটপুট ভোল্টেজ অনেক কমে যায়। আবার ইনপুট ভোল্টেজে ঋণাত্মক অর্ধচক্রের জন্য অর্ধচক্র ওই বায়াস ভোল্টেজের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে টোটাল ভোল্টেজের মান কমে যায়। ভোল্টেজের মান কমে গেলে সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজের যে হ্রাস সেটা কম হয়। এটাই দেখেছো না ওখানে আমাদের এক্সাক্ট ফিগারে, জি স্যার। হ্রাসটা কম হয়। মানে কথা কিন্তু এই দুইটাই, ওই যে তুমি ব্যাখ্যাটা করেছো ওর ভিতরেই তুমি লিখে দিবা। ফলে আমরা চিত্র অনুযায়ী দেখি যে ইনপুট ভোল্টেজটা যে অঞ্চলে পরিবর্তিত হয় তার তার সাপেক্ষে আমরা করেসপন্ডিং শব্দটার অর্থ কি লিখি, একটার করেসপন্ডিং এ তার বিপরীত, এটাও লিখতে পারো। তার বিপরীতে আউটপুট ভোল্টেজের পরিবর্তনটা অনেক বড় অঞ্চল জুড়ে হয়, অর্থাৎ এর অ্যাম্পলিটিউড মানে এর বিস্তার, আউটপুট ভোল্টেজ বেড়ে যায়। বেড়ে যায়। এর মানে আউটপুট সিগন্যালটা বিবর্তিত হয়। এই 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 কথাই, আর কিচ্ছু। এইটুক যদি এখন একটু বুঝে সুন্দর করে সাজাই দেখতে না পারো তাহলে তো হবে না, তাহলে তোমার এই বইয়ের উপরেই পড়ে থাকতে হবে আর এই কথাগুলো সহ্য করতে হবে। আর তুমি এই সব জায়গাতে কখনোই মানে ওই বিভিন্ন উল্টাপাল্টা কথা লিখতে হয় না, এগুলো উল্টাপাল্টা না, তারা একই কথা ঘুরে একটা চাই এদিকে টেনে টুনে তারপরে লিখি। টানাটানি দরকার, টানাটানি করতে যাবে। এখানে ওইটা 180 ডিগ্রি কেন হয় সে কথাও আমরা গতদিন কিন্তু বলেছি, ঠিক আছে? সে কথাটুকু ওখানে পাশে মানে একটা লাইনে ওখানে তুমি মেনশন করতে পারবা যে উপরের বর্তনী থেকেই আমরা দেখতে পাই যে ইনপুট ভোল্টেজ যখন বাড়ে আউটপুট ভোল্টেজের মান তখন কি হয়, খুব দ্রুত হ্রাস পায়। ফলে আউটপুট ভোল্টেজের পরিবর্তন ইনপুট ভোল্টেজের ধনাত্মক অর্ধচক্রের জন্য মানে খুব দ্রুত হ্রাস পায়। এর মানে কি, এর মানে কি আউটপুট ভোল্টেজের পরিবর্তন, ইনপুট ভোল্টেজ যখন বাড়ে আউটপুট ভোল্টেজের মান খুব দ্রুত কমে। এর মানে হইল যে ইনপুট ভোল্টেজ এর ধনাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট ভোল্টেজ ঋণাত্মক দিকে পরিবর্তিত হয়, অর্থাৎ এদের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। সেখানেও কিন্তু ওই চিত্রের কথা বলে দিলি বা ওই চিত্রে তোমার যে ওই ধনাত্মক সিগন্যাল গুলো এগুলো তুমি যদি নাম ঠাম দিয়েও বলো বা নামও দেওয়ার দরকার নেই, এখানে তো দুইটা সিগন্যাল, একটা ধনাত্মক অংশ একটা ঋণাত্মক অংশ, তখন ওই চিত্র থেকেই ধনাত্মক অংশটা দেখে তার করেসপন্ডিং এর আউটপুটের হিসাবটা তারা দেখবে, তাহলে সেটা বাড়তেছে, দেখা যাচ্ছে যে আউটপুটের ওই ধনাত্মক চক্রের বিপরীতে আউটপুটের যে ভোল্টেজ সেটা কমছে। এইটুক এনাফ। এরপরে তোমাদের এইখানে কমপ্লিট করার পরে কতগুলো সূত্র ডেরিভেশন করছে, তোমরা কি করছো এগুলা? এই সূত্রগুলাই কি ঝামেলা যে ডেরিভেশন যে করে নিয়ে আসছে, এগুলা কি সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা
এগুলো সমস্যা মনে হয় হবেও না, কারণ ওই তোমরা তো আলফা বিটার বিষয়টা আগে থেকেই ক্লিয়ার হয়ে আসছে। আবার তোমার ইসের ক্ষেত্রে ওই যে আলফা বিটার সম্পর্কও পড়ে আসছো, তারপরে আই সমান আইবি প্লাস আইসি সেটাও পড়ে এসেছো। এখন এখানে নতুন করে হয়তো তোমার আসছে ভোল্টেজ গেইন, তারপর হলো পাওয়ার গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো এক কিছু না সব ওহমের সূত্র অনুযায়ী আসতেছে। আর এইখানে একটা জিনিস, এগুলো অত ডিটেলস তোমাদের জানারও দরকার নাই। সাধারণত আমরা যখন কারেন্ট গেইনের কথাটা বলি, কারেন্ট গেইন যদি সেটা তোমার বিটা ইকুয়ালস টু, আমরা কি দেখেছিলাম ওখানে, যে আইসি কালেক্টর কারেন্ট আউটপুট বাই ইনপুট। এখানে ইনপুট কে ছিল বিটার বেস ক্ষেত্রে? কারেন্ট। আইবি, বেস কারেন্ট। এখানে যদি আমরা এভাবে লিখি, আমরা সলিড কারেন্ট লিখেছি, এইখানে যে কারেন্ট গেইনটা এটা বুঝে হলো ডিসি কারেন্ট। কিন্তু যদি আমরা এখানে কারেন্টের পরিবর্তন লিখি, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, এই গেইনটা হইল এসি এসি কারেন্টের কারেন্ট। গেইন। জাস্ট ওই কারেন্টের পরিবর্তন নিয়ে যখন এখানে লিখি, পরিবর্তনটা সাধারণত ওই যে এসির সাথে একটু তুলনা করে তখন এসির গেইন হিসেবে ধরে, আর এটা ডিসির গেইন হিসেবে ধরে, যে এটা কোনো পরিবর্তন না, সরাসরি কারেন্ট নিয়ে লেখা। এটা সবগুলোর ক্ষেত্রে, তোমার আলফার ক্ষেত্রেও বলো, তারপর তোমার ভোল্টেজ গেইনের ক্ষেত্রে ধরো, এটা সেটা সবগুলোর ক্ষেত্রেই একই রকম। এই সব জিনিস অত ম্যাটার করবে না। আর এই সূত্রগুলো তোমরা সব ডেরিভেশন করতে পারবে, এবং সূত্রের আন্ডারে অঙ্ক করতে গেলেই বুঝতে পারবে অঙ্কগুলো কত সহজ। অঙ্কগুলা মনে হয় করছো, রিফাত কি অঙ্ক করছো দুই একটা? জি স্যার করছি। কি অঙ্ক কি বেশি কঠিন দেওয়া এখানে পেঁচানো? না স্যার, সহজে সূত্র বসাই করা যায়। এখানে সরাসরি সূত্র বসেই অঙ্ক হয়, এগুলাতে বেশি পেঁচ কখনোই থাকে না। তাহলে এটা একটু দেখে ফেলবা। এরপরে তোমাদের আরেকটা কাজ যেটা রয়ে গেছে সেটা হলো ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। এই যে সুইচ হিসেবে কাজ করে, এখানে বেশ কিছু কথাবার্তা এখানে লিখেছে। এই যে কথাগুলো, এই যে অন অফ এর বিষয়টা এখানে একটু ঝামেলা হইতেছে না? কার্যক্রম একটু ঝামেলা, অনেক বেশি লেখছে পেঁচাই। কার্যক্রমটা একটু এখানে তো দেখা যাচ্ছে অনেক ইকুয়েশন টিকুয়েশনও আনছে। হ্যাঁ, ইকুয়েশন আনছে, ঠিক আছে। এই কিরশফের বিষয়গুলো সূত্র তারা লিখছে, দিয়ে ওই জায়গায় দিয়া তারা আসছে। হিসাবটা করছে। এটাই কি আসলে কি, এটা এটা এক প্রকার তোমাদের, এটা কিছুই না, নরমালি এটা দুই লাইনেই ব্যাখ্যা করে দাও, মানে দুই লাইনে ব্যাখ্যা করে দেওয়া যায়। তোমার অন অফ হিসাবে, সুইচ হিসাবে কাজ করে। সুইচ মানে অন হবে একবার, একবার অফ হবে। এখন আমাদের যে বাসা বাড়ির সুইচ গুলো, আমরা অন করলে কারেন্ট লাইট জ্বলতেছে, তো জ্বলতেই আছে, কন্টিনিউ জ্বলতেছে, আর অফ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে আমরা একটা সিস্টেম ডেভেলপ করে রাখছি ট্রানজিস্টর দিয়ে, আরো একটা ঘটনা ঘটাইয়া রাখছি, যার কারণে ট্রানজিস্টর সবসময় একই জিনিস পাচ্ছে এবং অন হিসেবে কাজ করে। আচ্ছা, এই অন মানে কি? এখান থেকে তো প্রবাহ আসতেছে। আর অফ মানে, অফ করে রাখলাম একটা জিনিস, এই অফ মানে, অফ বলতে কি বুঝি? স্যার ওই বর্তনী সংযোগ বলতে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি? প্রবাহ যাচ্ছে সেখানে, যাচ্ছে। না স্যার। তাহলে যে কোনো ভাবে হোক ট্রানজিস্টরকে যখন অফ করা হয়, তখন বেসিক্যালি তো লাইনে তো কারেন্ট আছে না, কারেন্ট নাই? আছে কারেন্ট। কারেন্ট আছে। তাহলে কোনো একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়েছে, যে সিস্টেমটার কারণে তোমার কোনো প্রবাহ সে পাস করতেছে না ওই ডিভাইসটার মধ্যে, লোডের মধ্যে। সেটা লাইট বলো, ফ্যান বলো, টিভি বলো, এগুলোই তো আমরা একটা লোড বলি, এগুলোর মধ্যেই কারেন্ট আসে। তুমি জাস্ট এখানে দেখাই দেবা ট্রানজিস্টর
কিভাবে চালু করা যায় আবার ট্রানজিস্টরকে কিভাবে অফ রাখা যায়। ট্রানজিস্টরকে অফ রাখাটা এইটা একটা বিষয়, আর ট্রানজিস্টরকে চালু রাখা এইটা একটা বিষয়। চালু রাখার অবস্থাটাকে বলা হয় অন স্টেট, আর অফ রাখার অবস্থাটাকে বলা হয় অফ স্টেট। এই একটা ট্রানজিস্টর অফ থাকবে কখন? ট্রানজিস্টরের যে একটা সার্কিট তো মূলত একটাই, কিন্তু দুইটা পোর্শন আমরা ধরতাম না সবসময়, একটা বেজ ইমিটার বা এই সাইডের পোর্শন, আর একটা কালেক্টর ওই সাইডের পোর্শন, রিভার্স পোর্শন, দুইটা পোর্শন ধরতাম কিনা ট্রানজিস্টর? জি স্যার, আউটপুট এক অংশ আর ইনপুট এক অংশ। একটা আউটপুট একটা পোর্শন আর ইনপুটের একটা পোর্শন। আমরা যদি ইনপুটে কিছু না দেই, তুমি আউটপুটে কিছু পাবা? না স্যার। আউটপুটে কিছু না পাওয়াটাই অফ স্টেট। ইনপুটে কিছু দেবা না, দরকার নেই, বাদ। এইটাই তোমার এক হিসাব হয়ে গেল, সে অফ। আবার তুমি যদি ইনপুটে কারেন্ট দাও, ভোল্টেজ দাও, সিগন্যাল দাও, তাহলে আউটপুট কি হবে? পাওয়া যাবে না? আউটপুটে পাওয়া যাবে। পাওয়া যাবে, অফ। মূলত এইটাই ঘটনা, এইটাই এখানে কথা বলছে। এখন এইটা সাধারণত কিভাবে আমরা করি, এটা কিভাবে করি? এটা কিছুই না, তুমি যে বিবর্তনটা পড়েছো, ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, সেখানে আমরা যেভাবে কৌশলটা করেছি এখানে আমরা ওইভাবেই দেখাতে পারি। ওভাবে দেখাইতে পারি কিরকম? তুমি একটা এনপিএন ট্রানজিস্টর অঙ্কন করো, একটা এনপিএন ট্রানজিস্টর অঙ্কন করো, অঙ্কন করে দেখো যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরে এই 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 তাহলে এন পি এন, এইটা ইমিটার। তা এনপিএন যেহেতু সবসময় পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে, যেহেতু ইমিটারটা এইটা, ইমিটার কারেন্টের দিক নির্দেশ করবে, তার আগেই আছে পি আর এটা এন। তাহলে পি আর এন এর মধ্যে একটু তুলনা করে দেখবা, পি থেকে এন এর দিকে এই দিকে কারেন্ট যাবে, এদিকটা যদি কারেন্ট যায়। এখন যদি তুমি কানেকশন দাও, এখানে তোমার এইখানে সিগন্যাল এই, আর এখান থেকে এখানে রোধ এই, তাহলে এখানে তোমার ব্যাটারি কিভাবে কানেক্ট করতে হবে? পজিটিভ দিতে হবে, আর এখানে নেগেটিভ দিতে হবে, পজিটিভ নেগেটিভ। আর এখানে কিভাবে করতে হবে? এটা যেহেতু আইসি কালেক্টর, তাহলে নেগেটিভ আছে, তাহলে এর সাথে কি দিতে হবে? এখানে পজিটিভ পজিটিভ। নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এইটা দিতে হবে। এইটা হলো তোমার আইই। তাহলে যদি আই থাকে এখানে, দেখো সব মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে তো কারেন্ট এদিকে যাচ্ছে, এখান থেকেও কারেন্ট এদিকে আসতেছে, আর এখান থেকে কারেন্ট বের হচ্ছে। মূলত এইটা হলো তোমার একটা ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তাকে আমরা সার্কিটে যুক্ত করে পরিপূর্ণ করলাম। এখন তুমি তো এখানে ইনপুট দিতেছো, আমরা এর আগে সাধারণত এইখানে যে ভোল্টেজ, বায়াসিং ভোল্টেজ, এই বায়াস ভোল্টেজটা কত হতে হবে? এটা তোমার মনে করো জার্মেনিয়াম, এটা মনে করো জার্মেনিয়াম, এটা জার্মেনিয়ামের একটা অর্ধপরিবাহী, মানে জার্মেনিয়ামের একটা ট্রানজিস্টর। জার্মেনিয়াম যদি হয়, তাহলে এখানে বায়াস ভোল্টেজটা কত হতে হবে? তোমাদের কি ধারণা? গতদিনও কিন্তু আমি বলেছি, মানে ওর কাজটা কি আসলে, এই বায়াস ভোল্টেজের কাজটা কি, ও কি করে, এটা দিয়ে আমরা কেন এটাকে ব্যবহার করি, এটা দিয়ে করেটা কি, ও করে কি? হম, কারো কোনো শেয়ার আছে এখানে, বলার কিছু আছে এর উপরে?
এটা তো বলতে পারার কথা। জি স্যার, ওখানে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 মনে হয়, আর সিলিকন আবার মনে হয় মধ্যে গেছে এখন। জার্মেনিয়ামের জন্য তো 0.7ই, তাহলে এটা আবার মনে হবে কেন? আর সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। এগুলো তো একদম বুলেট মুখস্থ করতে হবে। তাহলে এই যে 0.7 দেওয়া হয়, এর মানে কি 0.7 পরে কি আসে? স্যার বিভব প্রাচীর অতিক্রম করে। ওই বিভব প্রাচীরকে ওর ডিপ্লেশন লেয়ারকে ভাঙবে, ওর ডিপ্লেশন লেয়ারকে ভাঙবে। ও ওই যে ট্রানজিস্টর তৈরি করে রেখেছিলাম, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে রয়েছে, তাহলে ও তার ডিপ্লেশন লেয়ারকে ভাঙবে। এই যে ডিপ্লেশন লেয়ারকে ভাঙে, এই ডিপ্লেশন লেয়ারকে ভাঙার জন্য যদি ব্যবহৃত হয়, দেন এখানে ইনপুট ভোল্টেজ দিলে তারপরে সেটা যেতে পারে। ডিপ্লেশন লেয়ার না ভাঙলে কাজ হবে? এটা লাগবে না, এটা লাগবে। এটা যদি আমাদের 0.7 ইলেকট্রন ভোল্ট হয়, এর তুলনায় এইটা সাধারণত বিবর্ধন হিসেবে যখন কাজ করে এইটা খুবই কম হয়, ইনপুট সিগন্যালটা খুবই কম হয়। এটা হয়তো আমরা গতদিন ধরছিলাম 0.2, তার থেকেও কম হয়। এটা সবসময় মাইক্রো এম্পিয়ারে তখন বা কারেন্ট চিন্তা করতে হয়, তার এগেইনস্টে ভোল্টেজ সেটাও খুব কম, হয়তো বা 0.02 ইলেকট্রন ভোল্ট হয়তো এই মাপের হয়। তাহলে এখানে বায়াস ভোল্টেজ কি তুমি 0.7 ইলেকট্রন ভোল্ট দিতে বাধ্য? এর থেকে একটু বেশি দিলে কি প্রবলেম? দেওয়া যায় না? স্যার যায় কিন্তু এর থেকে কম যাবে না। এর থেকে কম দেওয়া যাবে না। তাহলে সে রিভার্স হিসেবে কাজ করে। আর এটাও রিভার্স, এটাও রিভার্স, কাট অফ সিচুয়েশন, বিচ্ছিন্ন করে, কোনো কারেন্ট ইনপুটেও নাই, আউটপুটে কিছু কম। তাহলে এটা কিন্তু আমরা আসলে ন্যূনতম মানটা ধরি যে 0.7, হয়তো অবশ্যই তো তার থেকে একটু বেশি তো দিতেই হয় নাকি? 0.7 দিয়ে তো কেবল প্রাচীর ভাঙবে, স্যার একটু বেশি দিতে কেউ যদি একটু বেশি দিই তাহলে আমাদের একটু সুবিধা না? আর বেসিক্যালি ইলেকট্রন ভোল্ট 0.7 ইলেকট্রন ভোল্ট এই মানটা কি খুব আহামরি বেশি? ইলেকট্রন ভোল্টে কি মানটা কি আহামরি বেশি? না স্যার। মোটেই না, এটাও কিন্তু খুব ক্ষুদ্র। তাহলে এর সাপেক্ষে আমরা দেখেছিলাম একবার এই তার পজিটিভ অংশটা এর সাথে অ্যাড হয়েছে, আর নেগেটিভ অংশটা এর সাথে কি হয়েছে? বিয়োগ হয়েছে। এটা দেখেছিলাম না? তাহলে মিলে এইখানের যে বিভবটা কোন রেঞ্জের মধ্যে পরিবর্তন হবে, মানে এখানে বিভব বলতে ইনপুটের বিভবটা টোটাল এর সাথে মিলেমিশে পজিটিভ চক্রের সাথে তো যোগ হয়েছে, আর এর নেগেটিভ পজিটিভ চক্রের সাথে না, পজিটিভ চক্র এই বায়াস ভোল্টেজের সাথে যোগ হয়েছে, আর নেগেটিভ চক্র বায়াস ভোল্টেজের সাথে বিয়োগ হয়েছে। ফলে কি তার একটা মান আছে। তাহলে তুমি যদি 0.7 এইটার কথা চিন্তা করো, আর এটা যদি খুবই ক্ষুদ্র ধরো, আমরা গতদিন 2 ধরছিলাম, বা এইটা যদি আরেকটু বাড়িয়ে তুমি ধরো 0.9 ধরো, খেয়াল করে দেখো, তাহলে এখানে যদি তুমি এটার মান যদি তুমি 0.1 ইলেকট্রন ভোল্ট নাও, তাহলে এটা কি রকম রেঞ্জের মধ্যে পরিবর্তন হয় খেয়াল করে দেখো। এই যে এটার মান কত হয়? এটার মান হয় 1 ইলেকট্রন ভোল্ট একবার, আর একবার কত হয়? এটা থেকে বিয়োগ গেলে 0.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই রেঞ্জের মধ্যে কি হয়? পরিবর্তন হয় না? জি স্যার। ইনপুট ভোল্টেজ তো টোটাল অবস্থাটা। আমরা তো এখানে কি করেছিলাম? আমরা যে ঘটনাটা এখানে ঘটিয়েছিলাম, যে আউটপুটে যখন আমরা লেখচিত্রটা অঙ্কন করেছিলাম, আমাদের সুইচের বিষয়টা কিন্তু কিছুই না, এর মধ্যেই আছে, এই বিবর্ধনের মধ্যেই আছে। আমি এই জন্যই কিন্তু বারবার বলতেছি, এবং তোমরা এটা অনেকে এখন পর্যন্ত পড়োই নি। এটা কি অদ্ভুত একটা বিষয়।
এগুলো আসলেই অদ্ভুত বিষয়। এখানে এখানে আমরা কি দেখেছিলাম যে সেখানে যদি আমরা ভোল্টেজের বিষয়টা চিন্তা করি, তাহলে ইনপুট ভোল্টেজ যদি আমরা এখানে যদি এরকম চিন্তা করি, তাহলে তোমার এইটা মনে করো 0.9, তাহলে 0.9 থেকে বেড়ে 1-এ যাবে, আবার কমে 0.8-এ আসবে। তাহলে এখান থেকেই বাড়তেছে, আবার কমতেছে, বাড়তেছে। তার মানে এটা অ্যামপ্লিটিউড, এখানে অ্যামপ্লিটিউড ঠিক সমান, ঠিক আছে, কিন্তু এটা ধনাত্মক দিকে, এটা ঋণাত্মক দিকে। এইটা হলো ভি ইন এর জন্য। তাহলে ভি আউটের জন্য আমরা গতদিন কি দেখেছিলাম? যখন ইনপুট ভোল্টেজ 0, তখন কি কারেন্ট যাওয়া শুরু করে? না, যায় না, যায় না, যায় না। তখন আউটপুট ভোল্টেজ এইটা যদি ভিসিসি হয়, এটার মান যাই হোক না কেন, এটার মান যদি 20 কোটি হয়, এটার মান যাই হোক না কেন, এইটা যখন ইনপুট কোনো বায়াস ভোল্টেজ দিচ্ছি না, এখানে যে ভোল্টেজ আছে তাই, এটা কি কমতেছে? না, কমতেছে না। তাহলে ভিসিসি মনে করো শুরুতে তো একটা এখানে এটা মান আছে, এটা তো মান দিতেই হবে। এইটা তুমি এখন কার্যকর করতে গেলে এটারও মান দিতে হবে। তাহলে এটা এখানে ভিসিসি, সে মনে করো 10, আমরা গতদিনও ধরছিলাম 10। তাহলে এখন তুমি বাড়াচ্ছ 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 0.7 পর্যন্ত, তোমার এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, বাড়তেছে 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 0.7 পর্যন্ত। এখানে এইটা মনে করো 0.9, তাহলে এই 0.7 হয়তোবা তোমার কোন পর্যন্ত, এই 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 হয়তোবা তোমার এই পর্যন্ত, হয়তো 0.7। এই পর্যন্ত তো কোনো আউটপুট কারেন্ট বিসিসির বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই। এরপরে 0.7 হওয়ার পরে আস্তে 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 কি হইতেছে, ভোল্টেজ এখন যত বাড়তেছে, ওই যে আমরা এখানে কি ব্যবহার করেছিলাম, কি ব্যবহার করেছিলাম, এখানে আমরা একটা কির্চফের ভোল্টেজ ভোল্টেজ লটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, কেবিএল, কির্চফ ভোল্টেজ ল। অর্থাৎ এখানে মূলত তুমি টোটাল ভোল্টেজের কথা যদি চিন্তা করো, এখানে তো এই ভোল্টেজ আছে, এইটা হলো লোড রেজিস্ট্যান্স, মূলত এর মধ্য দিয়ে কারেন্টও যাচ্ছে, সেই কারেন্ট হইলো আইসি। তাহলে এখানের ভোল্টেজ হলো ভিসিসি, এখানে হইলো কি, এই যে আই নট, আর আর নট নট আইসি। আইসি। তাহলে এই দুইটার মধ্যে একটা ফাইনালি তোমার নতুন একটা ভোল্টেজ পাওয়া যায়, সেটা যদি আমরা ধরেছিলাম কি আউটপুট ভোল্টেজ, বা এখানে আউটপুট ভোল্টেজটা কি হবে, তাহলে নরমালি আমরা যে লজিকটা দিয়েছিলাম ভি আউট, সেই আউটপুট ভোল্টেজটা হবে যে এখান থেকে কারেন্ট যাওয়ার জন্য কিছু শক্তি খরচ হবে, এখান থেকে নিয়ে নেবে, বাকিটা পাওয়া যাবে। ওটা মূলত আসলে কির্চফের ভোল্টেজ ল সূত্র, এটাই তো হয়। তাহলে এখান থেকে ভি আউট কি হয়, তাহলে এইটা থেকে এই ভোল্টেজটা বিয়োগ যায়, তাহলে ভিসিসি মাইনাস এই যে আর নট আইসি, এইটা আমরা কিন্তু দেখেছি কতদিন। তাহলে এখানে ভিসিসি আর নট আইসি, এখন তুমি দেখো এই যতই এখানে তুমি এটা বাড়াচ্ছ, আইসি বাড়তেছে, আর নট তো ফিক্সড, এখানে আইসি পরিবর্তন হচ্ছে, দুইটার গুণ হয়ে গুণফলটা বাড়তেছে। এই ভিসিসি আস্তে আস্তে, মানে ভিসিসিও ফিক্স, কিন্তু ভি আউট আস্তে আস্তে কি হইতেছে, আউটপুট ভোল্টেজ, এই ভি আউট কি হইতেছে আস্তে আস্তে, ফাইনালি তার মান কি হইতেছে, তার মান আস্তে আস্তে কমবে। তাহলে কোন জায়গায় যে কমা শুরু করে, 0.7 এর আগে কি কমা শুরু করে আউটপুট ভোল্টেজ? না, 0.7 এর আগ পর্যন্ত কোনো কারেন্টই যাচ্ছে না, ফলে আইসি নাই, আইসি না থাকলে এই এখানে জিরো, এটাও জিরো, তাহলে ভি আউট আর ভিসিসি, এই ভিসিসি যা আছে সমান। তাই, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। আর ভোল্টেজ ড্রপ না হওয়া, ভিসিসি পাওয়া মানে কি, এই জিনিসটা রিভার্স বায়াস। কারণ ভোল্টেজ ড্রপ হতে গেলে তো একটা লোডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাইতে হবে। ভোল্টেজ ড্রপ মানে কি, কোন লোডের মধ্যে দিয়ে বা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানোর জন্য ব্যয়িত শক্তি। তাহলে কোনো ব্যয়িত শক্তি যদি এখানে না হয়, তাহলে তো আসলে ওই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই সার্কিটটাই অফ। তাহলে
ভিসিসি পর্যন্ত রইলো, কিন্তু যখনই 0.7 ভোল্ট হয় তখনই কারেন্ট যাওয়া শুরু করে। কারেন্ট যাওয়া শুরু করে মানে কি, এর মধ্যে দিয়ে ভোল্টেজ খরচ শুরু হয়, এর ভোল্টেজটা খালি ব্যয় হওয়া শুরু হয়ে যায়। ব্যয় হওয়া শুরু হয়ে গেলে ফাইনালি যে লব্ধি যেটা এখানে, সেটা এখন পাওয়া যাচ্ছে, সেটা আর ভিসিসি পাওয়া যাচ্ছে না। ভিসিসি থেকে কি পাওয়া যাচ্ছে? ভিসিসি থেকে কি পাওয়া যাচ্ছে? কম কম পাওয়া যাচ্ছে। ভিসিসি যদি 10 হয়, এখন ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এইটা যতই বাড়াবো ততই এখানে আইসি বেশি, ফলে এই জায়গাটা বেশি, ততই এই বিসিসি কম, এবং সেটা তো হুট করে একদম জেনারেটরের মতো খারাপ ভাবে সাথে সাথে একবারে কমে যাবে, কমতেছে। তাহলে কমাটা তো তোমার কি রকম, আমাদের এই যে এরকমের আমরা একটা কার্ভের মাধ্যমে এরকম আমরা দেখি না, এইভাবে সে কমতেছে, এইভাবে সে ডাউন হয়ে যাচ্ছে। এইভাবে যখন সে এইরকম ডাউন হয়, তখন যদি এই রেঞ্জের ভিতরে আমরা যদি এর বিষয়গুলো নিয়ে এভাবে চিন্তা করি, এই এখানে এভাবে চিন্তা করি, আর এইটা হলো আমার 0.9 এর জন্য, তাহলে 0.9 তাহলে এখান থেকে তোমার দেখা যাচ্ছে যে এইখানে আমরা এই যে এই হলো ইনপুটের ধনাত্মক অংশ, আর এখানে তোমার এই যে এইটা হলো এইটা, তাহলে ইনপুটের ধনাত্মক অংশ যখন এরকম বাড়তে থাকে তখন আউটপুটটা কি হইতে থাকে, আউটপুটের মান এই যে 0.9 থেকে যখন অনে আসে, 0.9 থেকে 0.9 এ তখন আউটপুট এখানে ভোল্টেজ, পয়েন্ট অনে তখন আউটপুট ভোল্টেজ এখানে এই যে কমতেছে, তাহলে এইটা হইলো তখন এইভাবে কমতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে, এই রকমের সে শো করতে থাকে। এই জিনিসটা আমরা বলেছি। এবং যখন নেগেটিভ চক্রটা থাকে তখন কি হয়, নেগেটিভ চক্রটা যখন থাকে তখনও কি হয়, তখনও হয় কি, যে নেগেটিভ চক্রের জন্য তোমার এই আউটপুট ভোল্টেজ কিন্তু পরিবর্তন হয়। নেগেটিভ চক্র সেটা কত আসতেছে, সেটা কতর মধ্যে, 0.8 এর মধ্যে। 0.8 এর মধ্যে থাকলেও সেটা কি, সেটা কি, সেটার জন্য কারেন্ট যাবে না যাবে না, যাবে। বিয়োগ হয়ে যাবে। এই জিনিসটা বুঝছি না, এটাই তো আমরা গতদিন বলেছি। সুইচের ক্ষেত্রে জাস্ট এখানে হালকা একটু কনসেপ্ট হয়ে যাবে, আর কিচ্ছু করে না। এই জিনিসটাই একটু জাস্ট ধারণা চেঞ্জ করে, তোমার একবার অন একবার অফ, একবার অফ মানে কি, কারেন্ট যাবে না, আর একবার অন মানে কি, কারেন্ট যাবে। সুইচের ক্ষেত্রে যেটা হয় তোমার এখানে, ঠিক আছে, এটা তো বাড়বে, পজিটিভ মানে পজিটিভ সাইকেলের সাথে এটা যোগ হয়ে এটা বাড়বে, নেগেটিভ সাইকেলের সাথে কম হইয়া এটা যদি 0.8 না হয়ে এইটা যদি 0.6 হইতো, 1 ইলেকট্রন ভোল্ট থেকে, বা এটা যদি তোমার 1.5 হতো, আর এখানে যদি তোমার 0.55 হতো বা 6 হতো, তাহলে এখানে 0.6 ভোল্টেজ পাওয়া এই সাইডে, এই চক্রে, এজন্য এই অংশটা কি অ্যাক্টিভ হবে, না, হবে না। কারণ কি, কারণ ইনপুটের টোটাল ভোল্টেজটা যদি 0.6 পাও, কোনোভাবেই তুমি অ্যাক্টিভ করতে পারবে না। কেন পারবা না, মানে এই ট্রানজিস্টর কেন অ্যাক্টিভ হবে না, ডিপ্লেশন লেয়ার তো ভাঙতে হবে। ভাঙবেই না, ও ডিপ্লেশন লেয়ার ভাঙবি না, ও ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য এইখানেই তো ইনপুটে শক্তিটা, ভোল্টেজটা, সেটা যদি তোমার আমরা জানি সেটা 0.7 হতে হবে ন্যূনতম, এই জার্মান নিয়মের জন্য। তাহলে সেখানে তুমি যদি এখানে ভোল্টেজের বিষয়ে যদি চূড়ান্ত ভোল্টেজটা দেখো 0.6, একবার একবার সে 0.6 এ আসে ইনপুটের ভোল্টেজ, সেই 0.6 অবস্থায় আউটপুট কোনোভাবে রান করবে কিনা, না, করবো না, রিভার্স বায়াসে থাকবে সব। কারণ এখানে যদি তোমার কোনো ইনপুট ভোল্টেজ না আসে, ইনপুট কারেন্ট নাই, আউটপুট কারেন্টও নেই, তখন যদি আউটপুট কারেন্ট না থাকে, দ্যাট মিন্স এই ট্রানজিস্টর কি অন থাকবে না অফ থাকবে, অফ থাকবে। এইটাই সুইচ। এই আগের বার ধনাত্মক ধনাত্মক চক্র যখন অ্যাড হয়ে একটা পোর্শন চলে গেছে 1.5, তার জন্য এখানে তোমার একটা আউটপুট সিগন্যাল পাওয়া যাচ্ছে,
মানে ট্রানজিস্টর অন হচ্ছে, কাজ করতেছে। আবার ঠিক যখন এই ঋণাত্মক চক্রটা আসতেছে, তার জন্য কোনো আউটপুট সিগন্যাল পাওয়া যাচ্ছে না, মানে ট্রানজিস্টর অফ হয়ে যাচ্ছে। এইটাই হইলো ট্রানজিস্টর অন অফ হচ্ছে, দ্যাট মিন্স ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ। বিষয় এখনো বুঝলি? তাহলে ঘটনাটা, তাহলে এখানে কি করতে হবে? এই সিচুয়েশনটা তৈরি করতে গেলে স্যার শুনে না কিছু। তুমি এখানে করবা, এই সিচুয়েশনটা যখনই তৈরি করতে হবে, তার মানে কি নেগেটিভ দিকে বেশি ফল করাইতে হবে না? সেটা তোমার, যেটা তোমার রিকোয়ারমেন্টে আছে, বায়াস ভোল্টেজ যেটা তোমার দরকার ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য, তাহলে এমন ভাবে ইনপুটের ভোল্টেজটা দিতে হবে যেন একবার ওই ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য যে ন্যূনতম ভোল্টেজ সেটা ক্রস করে অনেক বেশি হয়ে যায়, আর একবার যেন সেটা অনেক অনেক বেশি কমে যায়। এই ক্ষেত্রে যখন ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কাজ করানো হয়, দেন ইনপুট ভোল্টেজটাকে আর এত লো সিগন্যালে রাখা সম্ভব না, ইনপুট সিগন্যালটাকে বড় করে দিতে হয়, এই আর কিচ্ছু না। আমরা যখন বিবর্ধন হিসাবে কাজ করাই তখন ইনপুট সিগন্যালটাকে খুব লো হিসাবে দেওয়া হয়, আর এখানে তো তোমার ডিপ্লেশন লেয়ার ভাঙার জন্য ভোল্টেজটা দেওয়াই। কিন্তু যখন সুইচ হিসেবে কাজ করানো হয় তখন এটা অনেক বেশি ভোল্টেজে দেওয়া হয়, হয়তো বা তোমার এটাকে 0.5 ইলেকট্রন ভোল্ট এখানে দেওয়া হয়। এখন তুমি 0.5 এর জন্য চিন্তা করে দেখো দেখি, তার চেঞ্জ দেখো, দেখো চেঞ্জ দেখো 0.5 এর জন্য চেঞ্জ কি রকম আসবে? ইনপুটের ভোল্টেজটা কিসের কিসের মধ্যে আপ ডাউন করবে, দেখো কত কত মান আসে, তাতে মানটা কত কত আসে? তোমরা বলতে পারো না? এইটা যদি 0.5 হয় তার মানে কি একবার ধনাত্মক 0.5 আর একবার কি ঋণাত্মক চক্রের 0.5। তাই তুমি যখন ইনপুট ভোল্টেজ চিন্তা করবা তখন তুমি কি চিন্তা করবা, যে তোমার এটা তো এই পজিটিভ থেকে এদিকে যাচ্ছে, আর ধনাত্মকও যদি এদিকে যায় তার দুইটা একই দিকে যাচ্ছে, দুইটা যোগ হয়ে যাচ্ছে, তাই দুইটা যোগ হয়ে গেলে 9 আর স্যার 0.5 যোগ করলে কত হয়? 1.4 থেকে আর 1.4 ইলেকট্রন 0.4 ভোল্ট। আর এদিকে কত আসতেছে? এদিকে আসতেছে 0.4 2.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে তুমি এখন চিন্তা করো, তাহলে এই ধনাত্মক চক্রে হলো 1.4 ইলেকট্রন ভোল্ট, আর এখানে হলো 0.0 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে তোমার ঘটনাটা কি হচ্ছে? তাহলে তুমি এখানে চিত্রে তাকাও, দেখো কি হয়। এই যে ধনাত্মক চক্র আর ধনাত্মক চক্র, এই ধনাত্মক অর্ধচক্রের জন্য তোমার টোটাল ইনপুট ভোল্টেজ পাওয়া যায় 1.4, তাহলে ইনপুট ভোল্টেজ এইটা হলো 1.4। এখন তোমরা যখন সিগন্যাল অঙ্কন করবা, তোমার এইটা তুমি একটু বড় করে আঁকতে পারো, এইটা একটু ছোট করেও কিন্তু আঁকতে পারো ইচ্ছে, কারণ ইনপুট সিগন্যালে এই নেগেটিভ অংশটা কি আলটিমেটলি কি একটু ছোট হয়ে যায় না? আবার মনে করো না স্যার দুইটা সমান কেন আঁকছেন, এরকম প্রশ্ন অনেকের মনের মধ্যে আসতে পারে। তোমার এখানে কোনো ঘটনা না, এটা একটু বড় থাকবে আর এইটা যে সিগন্যালটা একটু ছোট থাকবে, কোনো সমস্যা নেই। বুঝছো কথা? এখন আমরা সাধারণত অ্যামপ্লিটিউডের কথা চিন্তা করি যে এটা যদি মিডল হয়, এটা থেকে এটা যতটুক, এটা থেকে এটাও ততটুক, এই জন্য ওইভাবে সমান সমান আঁকে, এই জন্য সমান সমান আঁকাটাই বেটার। আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে ইনপুটে এই জিনিসটা তোমার কমে যাচ্ছে, এখানে তোমার এটা 0.4 ইলেকট্রন ভোল্টে আসতেছে। তা যখন তোমার এই ইনপুট একবার 1.4 ইলেকট্রন পায়, তখন আউটপুটটা কি হয়? অ্যাক্টিভ হয়, মানে ইনপুটে যখন পায় তখন আউটপুটে কি পাওয়া যাবে না? কারেন্ট যাবে। যাবে, তখন সুইচ অন।
তখন কিন্তু তোমার এখানে আউটপুট ভোল্টেজ আর ভিসিসি সমান না, ভিসিসি থেকে কি হয় কম হবে। এবং সেক্ষেত্রে তোমার এই আরসির মান এতই বেশি হয় আর মূলত রোড রেজিস্ট্যান্স এই দুইটার গুণফল প্রায় ভিসিসি সমান হয়ে যায়, অর্থাৎ টোটাল কারেন্টটা এখান থেকে পাস করতে ও টোটাল ভোল্টেজই প্রায় কেড়ে নেয়, ও টোটাল ভোল্টেজই প্রায় খরচ করে ফেলে। তাহলে লোভ দিয়ে আর কি পাওয়া যায়, অ্যাপ্রক্সিমেটলি কি পাওয়া যায়, জিরো পাওয়া যায় না, জিরো পাওয়া যায় কিনা। তোমার মান যখন এইটা বাড়তেই থাকে আইসি এর মান, এইটা তো একদম পিকে চলে গেছে, তাহলে আইসি কি, এখানে তো ইনপুট পিকে, তাহলে আইসি কি, আরো ট্রানজিস্টর বিবর্ধন করে, আইসি তো আরো পিক, আইসিটা তো আরো অনেক গুণ বেশি, আর লোড রেজিস্ট্যান্সের মানও তো বেশি, তাহলে এই দুইটা গুণ করলে এই মানটা আসলে কি দাঁড়ায়, আসলে বিসিসির বলতে পারো থেকে কিরকম, সমান বা বেশি। অনেক কিন্তু বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যেতে পারে, বিসিসি থেকে বেশি হয়ে যেতে পারে বা সমান হয়ে যেতে পারে। সমান হয়ে গেলে ফাইনালি ভি আউটটা কত হয় যদি সমান হয়ে যায় এটার শূন্য। সাথে, শূন্য হয়ে যায়। এই কথাগুলো তোমার ওখানে ইকুয়েশনে লেখে, এগুলো হলো ভিতরের বোঝার কথা, ভিতর থেকে তোমার বুঝে এগুলো হিসাব করতে হয়। তুমি কখনো গাণিতিক ভাবে একদম একুরেটলি মিলাই কেটে কুটে দিতে পারবে না, এটা হতেও পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সমানও হতে পারে, ওই সেন্সে তখন জিরো হয়ে যায়। কিন্তু যখন তোমার 0.4 ইলেকট্রন ভোল্ট পায় ইনপুট, তখন তখন কি হয়, যাবে না কারেন্ট। তখন তো ইনপুটই তোমার অ্যাক্টিভ হয় না, হয় না, হয় না। তখন ইনপুট যদি অ্যাক্টিভ না হয়, কোনো কারেন্ট না যায়, তাহলে ইনপুটটা কি রিভার্স, মানে সরি কি রিভার্স, কি বায়াস, রিভার্স বায়াস। রিভার্স বায়াস, আউটপুটও কি বায়াস, কারেন্ট আউটপুটও পাচ্ছে না পয়েন্ট রিভার্স ফোর এর বায়াস। জন্য, রিভার্স বায়াস, রিভার্স সেটাকে কি অবস্থা বলে, কাট অফ অবস্থা, বিচ্ছিন্ন অবস্থা, সুইচ অফ, এই অবস্থা, এই অবস্থাটা কিন্তু এই রিজনটা এই যে পর্যন্ত পরিবর্তন হয় না, এটা কিন্তু কাট অফ রিজন, এখানে সুইচ অন থাকবে না। তাহলে এই অবস্থায় যখন এখানে ভোল্টেজটা বেশি দেয়, এই রকমের ভেরিয়েশন হয়, একবার তোমার ভোল্টেজ পায় আর একবার পায় না, এখানে কারেন্ট যাওয়া, ফলে একবার সে অ্যাক্টিভ হয় আর একবার অ্যাক্টিভ হয় না, দ্যাট মিন্স সে অন হয় আবার অফ হয়, দ্যাট মিন্স ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। এরপরে এটা যখন বিভিন্ন জায়গায় বাস্তবে ব্যবহার করা হয়, সেটা তোমার আরো কিছু সেখানে বিষয়টি সেটা অবশ্যই থাকে, কিছু নিয়ন্ত্রক দিয়ে এমন একটা কৌশল তৈরি করা হয় যাতে এইভাবে কাজ করে, কিন্তু মূল বেসিক জায়গাটা এইটা। তাহলে এভাবে জ্বলা নেবা জবালা নেবা হিসেবে মানে ট্রানজিস্টর কাজ, এইটাই হলো সুইচ হিসেবে কাজ করতে। এটা কিন্তু কিছুই নেই, বিবর্ধকের সাথেই আসতেছে, জাস্ট এই বিষয়টুক তুমি লিখে দিলেই হলো। তোমার বইয়ে যে ওই যে ভি নট ইকুয়ালস টু ভিসিসি আইসি আরসি করছে, তারা জিরো করছে, কখনো ভিসিসি সমান করছে, এই সেন্স থেকে, তাহলে ওইগুলো তো বোঝার কথা মনে হয়। এই রিফাত খান, ওগুলো কি ইকুয়েশন গুলার ওই যে জিরো লিখছে ভিসিসি লিখছে, এগুলো কি বোঝা যায় না? জি স্যার। এগুলো বোঝা যাবে, তোমরা যদি কথা আমার এই বোঝার বিষয়টা, ভিতরের বিষয়টা না চেষ্টা করো বোঝার, তাহলে কিন্তু একটু বিপদে পড়ে যাবে। আসলে এটা মূল থিম, এইগুলোকে তুমি দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তারা এদিক সেদিক করে রাখছে, কোনো দরকার নেই। এই কথাটুক যদি তুমি, এই যে কৌশলটা তুমি যে অ্যাপ্লাই করছো, এই কথাটুক যদি তুমি লিখতে পারো, জাস্ট তুমি কি করবা, কানেকশনটা বর্ণনা করবা, আর যে আমরা আউটপুটের এই চিত্র দিবা, এখানে যে কথাটা বলেছি জাস্ট কথাটা একটু তুমি ব্যাখ্যা করবা, এই কথাটাই তুমি একটু সাজাইয়া লেখার চেষ্টা করবা, তাহলেই সুইচ হিসাবে কাজ শেষ। এখানে এত কিছু আর দেখার দরকার নেই। আমাদের এ পর্যন্তই ছিল, এরপরে আমাদের লজিক গেটের কিছু বিষয় আছে, তাহলে যদি আমাদের দরকার হয় আমরা দেখবো, মনে হয় দরকার নাই। এরপর হলো তোমাদের আছে হলো কি নবম অধ্যায়, নবম অধ্যায় আমরা একটু এক দুইটা লেকচার একটু দেখি কি অবস্থা। তাহলে এ পর্যন্ত কমপ্লিট করো, এখন অঙ্ক করো, সৃজনশীল কোশ্চেন নিয়ে কথা বলো, মানে পড়াশোনা করো, এখানে বিষয়গুলো আমরা আগামী বৃহস্পতিবার দেখবো। আজকে আমি একটু থাকতে পারতেছি না, একটু কাজ আছে, এই তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ। এই এখন তোমরা এখানে এমসিকিউ, তারপর সৃজনশীল কোশ্চেন, অঙ্ক টঙ্ক, এখন ফুল চ্যাপ্টার তোমরা দেখে ফেলো, এই আমরা যা যা পড়ছি এনাফ, একদম এনাফ, এর বাহিরে তোমার আর পা দেওয়ার দরকার নাই।
এখান থেকেই তুমি যথেষ্ট কিছু পাও। ওকে, আল্লাহ হাফেজ। সালাম।